26শে মার্চ 2025। আজ আমাদের হুগলি সফরের চতুর্থ দিন। গতকাল আমরা দেখেছিলাম বাংলার এক ঐতিহাসিক জায়গা ব্যান্ডেল, যা একসময় পর্তুগিজদের বসতি ছিল। আজ এসেছি আরও এক প্রাচীন ইতিহাসে ভরা ওলন্দাজ বা ডাচেদের এক সময়ের উপনিবেশ চুঁচুড়ায়। প্রথমেই দেখলাম সুসানা আন্না মারিয়ার সমাধিসৌধ। সুসানা আন্না মারিয়া ভারকাক নামে এক ডাচ মহিলার এই বিশাল সমাধিসৌধটি নির্মাণের পিছনে অনেক লোককাহিনী রয়েছে। স্থানীয়রা এটিকে সাত সাহেবের বিবির কবর বলে। এই মহিলা নাকি 7বার বিয়ে করেছিলেন এবং প্রতিবার তার স্বামীরা নিরুদ্দেশ হয়ে যায়। বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের ছোট গল্প সুসান্নাজ 7 হাজব্যান্ডস এই বর্ণময়ী ডাচ মহিলার জীবন থেকেই অনুপ্রাণিত। এই গল্প নিয়ে 2011 সালে এক হিন্দি সিনেমা হয় 7 খুন মাফ। তবে সুসানার ঐতিহাসিক নথিগুলো অন্য গল্প বলে। তিনি 2বার বিয়ে করে উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়েছিলেন। মৃত্যুর আগে উইল করে একটি ট্রাস্টকে অনেক টাকা দিয়ে যান, যাতে এই সমাধিসৌধটি রক্ষণাবেক্ষণ করার পর উদ্বৃত্ত তহবিল চিনসুরা পুওর ফান্ডকে দেওয়া হয়। 1809 সালে নির্মিত এই সমাধিসৌধটি খুব ভালোভাবে রক্ষিত আছে। এইটাই সমাধি, এইটাই সমাধি। হ্যাঁ হ্যাঁ, মন্দির উনি দেহ এখানেই মারা গিয়েছিলেন, তার সমাধি করে ওনারই গার্ডেন এটা। এসে বলছে মূর্তি কোথায়, মূর্তি কোথায়। যেই শুনেছে সমাধি তাড়াতাড়ি উঠে চলে গেছে। ওই একজন এখন নামছে। চলো হ্যাঁ, না না না, হয়ে গেছে।
কালকে এত গল্প বললাম যে এটাই তো, কেন আমি তো বললাম ওটা দিয়ে শুরু করবো বলিনি। টেকনো ইন্ডিয়া এইটাই তো কবর, এই কবরের উপরে এটা তৈরি করা আছে টম, এটাই টম এই যে লেখা আছে, এই তো লেখা আছে, দেখে আসুন জান, খুব সুন্দর। মাথার ওপরটা দেখুন, ইয়েটা খুব ভালো। এই দেখুন এখানে সব লেখা আছে। হ্যাঁ দেখো, একটা কবরের সামনে তুমি দাঁড়াও, আমি ছবি তুলে নিই। কবরের সামনে দাঁড়াও। না না জিজ্ঞেস করো, তাজমহল দেখতে গেছিলে ওটা কি ছিল? কবরস্থান নয়। রাজঘাটে কি করতে গেছিল? ওটা কবরস্থান নয়। আসছে মনে হয় না, নেমেছে না না কবেকার 400 বছরের সমস্ত একটা সমাধি। 400 বছরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌধ আর সমাধিতে কি তফাৎ তখন না? সৌধ মানে স্ট্রাকচার, হ্যাঁ সবই তো স্ট্রাকচার। হ্যাঁ তো সেইটা এগুলো সমাধি মানে কবরের উপরে সৌধ করেছে। ও না, যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম ক্যাপাসিটি। এতে 200টার বেশি কবর আছে, তার মধ্যে 40টার বেশি শুধু ডাচেদের সমাধি। তখনকার দিনে সেই ডাচেরা এখানে মারা গেছিল, তাদেরকে কবর দেওয়া হয়েছে। বিখ্যাত বিখ্যাত কিছু লোকের সমাধি, সেই নামগুলো এখন আমার মনে নেই, ওটা আমি পরে কালেক্ট করে ভিডিওতে দিয়ে দেবো। ওই একবার এক চক্কর দিয়ে ওই মেন টোমটা দেখে আসি। আরে মুখটাকে গোমড়া করে নিল। স্বপন এইটা তোল, এইটা ক্লোজ করে তোল, এই ভাষায় ডাচেদের ভাষা, এইটাই আসল জিনিস। এমন নয় তো উল্টো হবে, হতে পারে। এইটা সোজা, এইটা পর, এই দেখ। না না এটাই সোজা, দিয়ে করা আছে। না ডাচেদের তো ভাষা আছে, পর্তুগিজ ভাষা হবে। এই দেখ, এইটা পর, এইটা পর। এই দেখো, মারা গেছে 1879-এ। তাহলে ক বছর হলো? মানে সিপাহী বিদ্রোহের একটু আগে, একটু পরে। রাত কে এই খুলাল না রয়েছ বুঝলে, ডরে। ওই তো চলুন কাছে, কোনটা? চলুন কাছে, চলুন কাছে গেলে ওখানে সব লেখা আছে। अगर हम लोग का कब्रिस्तान में ढुकेगा तो क्या होगा? तो तोरो सब कब्रिस्तान में हम घूम लिए, कोई बात ना, हमरा कहीं डर ना लगे छो, हम सब जगह जाई छी। हो जाएगा हम सब जगह जाई छी। हिंदू लोग के तो कब्रिस्तान ना होइ छे, बाकी सबके कब्रिस्तान में जो वहाँ देखे के जगह है, चीज है। ताजमहल सबसे बड़ा कब्रिस्तान है। দেখতে পারি ভেতরে কি আছে। হ্যাঁ হ্যাঁ, না না এখানে জিনিসপত্র স্টোর করে আর কি, জিনিসপত্র রেখেছে নাকি তালা দিয়ে। হ্যাঁ
ধরো একটা ছবি তুলে নিয়ে আসি আগে। ও আচ্ছা, স্বপন তুলে নি। না না, অসিটা থাকতে পারলো না, নেমে আসছে। হ্যাঁ, ওই যে ঢুকেছে গেট। এ পড়তে পারবে না, যাচ্ছে পরিষ্কার। ওই তো বলছি, ওই তো ডিমার, সেকেন্ড ডটার অফ চার্লস ওয়েস্টার্ন ডেসো ক্যালকাটা, who in the bloom of her life was broken off by a lingering disorder at Bandel, the 3rd of June 1782. বাপ রে বাপ, 23 বছর বয়সে। 23 বছর বয়সে 1782 মানে কত বছর হলো চিন্তা করো। She has in her life pain and open হ্যাঁ rumble in her mind. হ্যাঁ ভেতরে ঢুকে হ্যাঁ ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ কেশবচন্দ্র সেনের হ্যাঁ, ফ্যামিলি কে কত বয়সে সব মারা গেছে, সব পুরো শিশু মারা গেছে, পঞ্জিকা রয়েছে, সব প্রত্যেকটা রয়েছে। পঞ্জিকা। এটা পড়, এটা পড়। এটা আমি পড়তে পারবো না। কেন পড়া যাচ্ছে, পরিষ্কার পড়া যাচ্ছে, Okay. পড়। অসুস্থ করে আসছে। হ্যাঁ পড়া গেল ওইটা কাছে থেকে। ভাষাটা বুঝতে পারছি না। ভাষা তো পর্তুগিজ ভাষা। এইটা ইংরেজিতে লেখা আছে, এই যে এইটা এইটা, ওই পাশ দিয়ে যান। তো দুজন ভিউয়ার বাড়লো রে, কে স্বপন সঙ্গী, কে? এই যে এই দুজন। হ্যাঁ हाँ 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 बलवा ठीक कर ला, केस झाड़ ला, और पीछे के और आ जा। तू सब पैदल चला था, तो फोटो चला तो, और तोरा सा के फोटो यूट्यूब में चला तो, हमारा फोटो सब यूट्यूब में जाई छो। का नाम বলছিল? এরপর আমরা এলাম ডাচ সেমেট্রি দেখতে। ঐতিহাসিক চুঁচুড়া শহরে এই ডাচ কবরস্থানটি 1700 এবং 1800 শতাব্দীতে বাংলায় ডাচেদের উপনিবেশের এক বড় নিদর্শন। এশিয়ায় ডাচ বাণিজ্য পরিচালনার জন্য 1602 সালে প্রতিষ্ঠা হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1625 সালে তারা এই চুঁচুড়া গ্রামকে ডাচ বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলে। তাদের মূল ব্যবসা ছিল মশলা, বস্ত্র এবং নীলের। এখানে তাদের ব্যবসায়ীরা ও সৈন্যরা পরিবার নিয়ে থাকতে শুরু করে। 1825 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বিনিময়ে চিনসুরা বা চুঁচুড়া ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয় এবং এটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। এই ডাচ কবরস্থানে সর্বপ্রথম রেকর্ড করা সমাধি হল কর্নেলিস ডি জংয়ের, যিনি 1743 সালে মারা যান, এবং সর্বশেষ রেকর্ড করা সমাধি হল 1887 সালে এমা ড্রেপারের। বেশ কিছু সমাধির ওপর ডাচ এবং ল্যাটিন ভাষায় জটিল খোদাই ও এপিটাফ দ্বারা সাজানো। অনেক সমাধি পিরামিড আকারে তৈরি, যা আমরা কলকাতার সাউথ পার্ক স্ট্রিট কবরস্থানেও দেখতে পাই। বহু বিখ্যাত ডাচ সাহেব ও মেম নিজেদের দেশ থেকে বহু দূরে এই কবরস্থানে চিরতরে ঘুমিয়ে আছেন। चाँद आर्मेनियम चार्ज कहाँ हुआ पूछ लिए, एक बाद जब तो पूछ ले जा, बता आर्मेनियम चार्ज, आर्मेनियम चार्ज पूछ कहाँ हो। हारमोनियम चार्ज কোথায়?
হঠাৎ নিয়ে তো আমার চোখে পড়ে ওইটা মহিলা আছে জোড়াঘাট ছিল এই তো বাঁধি ঘুরছি। বাঁ দিকে ঘুরবো জোড়াঘাটে যাবে না? হ্যাঁ হ্যাঁ জোড়াঘাট চল, ফলে জোড়াঘাট ঘুমলে হ্যাঁ এবার আগে জোড়াঘাটটা ওখানে জল খাবো চা খাবো তারপরে আবার যাবো। একটু জিজ্ঞেস কর জোড়াঘাট কোথায়? জোড়াঘাট আগে। আচ্ছা এখানে 3-4খানা ঘাট আছে। হ্যাঁ না আমরা তো না জোড়াঘাট চলে। হ্যাঁ ওখানে একটা ফেমাস চায়ের দোকান আছে ওই ঠিক বঙ্কিম বন্দে মাতরম ভবনের উল্টো দিকে। ওটা আগে শুধু বিকেলবেলা খুলতো, সন্ধ্যেবেলা এখন নাকি সারাদিন খোলে। কি বললো ক্রিম দেওয়া চা, কি দেওয়া চা, অনেক রকমের নাকি চা আছে। এ জানে অনেক কিছু বললো আমার কথা মনে নেই। হ্যাঁ ঠিকই তো বলছে গোলমরিচ গোলমরিচ। গোলাপি রঙের একদম মিষ্টি ওই ব্যাটের তলাতেই সবুজ রঙের পেয়েছি না আমরা খুবই ভালো। এটাও লঞ্চ ঘাট আছে, ঘাট আছে জোড়াঘাট বুঝলে ভাই, জোড়াঘাট বুঝলে ভাই, জোড়াঘাট এই তো জোড়াঘাট। চলো आगे आगे घाट है। हाँ लाइन में 3-4 गो घाट है, हाँ इसलिए समझ में नहीं आ रहा। अच्छा জোড়াঘাট খুঁজবে বন্দে মাতরম ভবন বুঝলে। हम इस सब जगह में आए हैं लेकिन না হ্যাঁ মারো এখন এসে গেছি এখানে কাছে। কি হ্যাঁ হ্যাঁ রিনিউয়াল করতে চান হ্যাঁ হ্যাঁ হবে না? ও পোস্ট অফিস করতে মানে পোস্ট অফিসে গিয়েই হ্যাঁ আলাদা কাউন্টার হয়ে গেছে। বাহ পাসপোর্টে রিনিউয়াল বা নতুন করানোর জন্য। হ্যাঁ হ্যাঁ না আমি তো ওখানে করালাম এখানে তো এসছি ওই যে সোজা ঘাট है। আপনার আনন্দ चल ना अभी ठीक जा रहा है, जोड़ाघाट में उतार के अभी जाएगा चर्च के यहाँ, अभी वहाँ नहीं जा रहा। वहाँ मतलब और कहाँ कहीं से समझ रहा चर्च में जा रहे उधर से बोला, पहले तो जोड़ाघाट जा रहे हैं ना चाय पिए ना। হ্যাঁ 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 কত বড় লিনারটা করে দিয়েছিল সুব্রত না রে সঞ্জয় শাহ। আমি তো আমারটা বাইকেই করি এবার ওকে বললাম তো সঞ্জয়ের দাদা কানে শোনে না বুঝলি, আর ওকে স্টেট ব্যাংকে ঢুকে প্রমোশন পেয়েছে, এসে মাথা খারাপ করে দিয়েছে আমার আর শ্রমিকের বুঝেছিস। ওকে পোস্টিংও দিতে হবে আর কানেও মেশিনও লাগাবে না। কি অবস্থা ওকে নিয়ে, বাপ রে বাপ। তারপরে সিএসসি বালিগঞ্জ খুললো, ওইখানে ওর পোস্টিং করা হলো। তার উপরে বলি আমার তো তার প্রমোশনে আগে থেকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ গোবরডাঙ্গা থেকে চিনত। মাথা মারা রাত হ্যাঁ ভীষণ রাত ঠিক। হ্যাঁ কথা বলে তোমাকে যে বলছে কার পাপ দেখো বাইরে, ভেতরে করো। পরীক্ষায় সিগন্যাল জোড়াঘাট पूछले एक बार। दादा जोड़ाघाट दिखे तो तो वहाँ से कैसे यहाँ सामने, कितना सामने हो?
वो लगे जो पेड़ूर है ना, पेड़ूर है नदी के किनारे होता है। वो मोहरपंखी घाट बोलता था पहले, आया ना कहा जोराघाट না না, ওটা ফেমাস একটা চায়ের ইয়ে। আমাকে ওই কাউন্টার থেকে রিসেপশনের ম্যানেজার, চলো দেখি যেটা হলে খাবো। आपका पानी पिएगा बोल लेडीज ठीक है चलो। ये वो घाट हो दे, यहीं पर ही अवधूत यहीं पर ही हो। रुक जो यहीं पर ही এইটাই এসে গেছি আমরা এখানে। কোথাও বন্দে 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 ভারত বন্দে ইয়ে বন্দে ভবন, বন্দে ভারত ভবন। यही है না না শায়দ চল গেল ইয়ে হও কি দাদা, বন্দে ভারত ভবনটা কোথায়? বন্দে মাতরম ভবনটা ওই যে বললাম না, চলে যাচ্ছি আমরা। আর অবধূতের বাড়িটা উল্টো দিকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা চুঁচুড়া শহরের অলি গলি দিয়ে পুরনো দিনের ঘর বাড়ি দেখতে দেখতে চলে এলাম হুগলি নদীর ধারে জোড়াঘাটে। টোটো থেকে নেমেই বাঁদিকে দেখলাম বিখ্যাত লেখক কালিকানন্দ অবধূতের বাড়ি। মরুতীর্থ হিংলাজ সহ বহু উপন্যাসের লেখক। আসল নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। জন্ম হয় কলকাতার ভবানীপুরে। এই বাড়িতে তার শেষ জীবন কাটে এবং মৃত্যু হয় 13ই এপ্রিল 1978-এ। আর এই ঘাটটার নাম জোড়াঘাট। এর উল্টো দিকে একটা চায়ের দোকান আছে। ताज पूछता है कोई आदमी यहाँ पर चाय, हर किस्म के चाय बना के पियो बोले तो कौन है? এইটা একটা বিখ্যাত জায়গা, বন্দে মাতরমের জন্মস্থান এই বাড়ি। উনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র এই বাড়ি এই ঘরে থাকতেন। হ্যাঁ, মেয়েদের ইয়েটা ছবি তুলিস না, থাক না, সেটা বলবে কেন? তুই ওদিকে ওদিকে ক্যামেরা ঘোরা থাক। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এখানে এইসব ঘরে কেউ আসেও না, বন্ধ হয়। হ্যাঁ দিদিকে এই দেখ তোমার উল্টা ফেলো। चाय वाला भी ना है? हाँ, এই দেখে, এই দেখো মোষের দুধের চা চুমুক দিয়ে যা, এটা ফেমাস জায়গা। হ্যাঁ, গানের স্ট্যান্ডাটা লেখা আছে। ঘাটের ডান দিকে দেখলাম বন্দে মাতরম ভবন। হুগলিতে সাব ডিভিশনাল অফিসার নিযুক্ত হওয়ার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে সপরিবারে 1877 থেকে 1881 সাল পর্যন্ত থেকেছেন। এই বাড়িটির মালিক ছিলেন কাশিম মল্লিক। পরে বঙ্কিমচন্দ্র বাড়িটি কিনে নেন। নদীর অপর পাড়ে
নৈহাটিতে তাদের নিজের বাড়িতে জন্মেছিলেন বঙ্কিমচন্দ্র 26শে জুন 1838-এ। এই বাড়িতে তার রচিত বন্দে মাতরম গানটির সুর রচনা করা হয়েছিল বলে মনে করা হয়। এই বাড়িতে থাকার সময় তিনি রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠের মতো বহু উপন্যাস রচনার কাজে ব্যস্ত ছিলেন। বাড়িটির ভিতরে ঘরগুলির দেওয়ালে স্বাধীনতা সংগ্রামের বহু চিত্রকর্ম এবং অন্যান্য তথ্যবহুল লেখা দেখলাম। এখনকার ঘরগুলো কি ছোট ছোট দেখেছেন? এরকম গাছের দিকে এরকম ছোট ছোট ঘর। দারুণ জায়গা। এখানে কোনো টুরিস্ট লোক আনবে না। না না না, এই ঘরে আর এই ঘাটটা নাম গোড়া ঘাট। এইটা শান্তি না। এবার আমরা এলাম বিখ্যাত হুগলি মহসিন কলেজ প্রাঙ্গণে। সমাজসেবী হাজী মোহাম্মদ মহসিন দ্বারা 1836 সালে প্রতিষ্ঠিত এই কলেজের নাম ছিল নিউ হুগলি কলেজ। 1936 সালে
শতবর্ষে এই কলেজের নাম পরিবর্তন করে হুগলি মহসিন কলেজ করা হয়। প্রাচীন কলেজটি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত। বহু বিখ্যাত লোক এই কলেজের প্রাক্তন ছাত্র। কিছু উল্লেখযোগ্য নাম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ও বিপ্লবী কানাইলাল দত্ত। যাতায়াতের পথে পড়ল বিখ্যাত হুগলি জেল। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম কারাগারগুলির মধ্যে একটি। কারাগারটি 1817 সালে হুগলি নদীর তীরে তৈরি হয়েছিল। ব্রিটিশ শাসনকালে এখানে রাজনৈতিক বন্দীদের নির্জন কারাগারে রাখা হতো। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামকে 14 এপ্রিল 1923 থেকে 17 জুন 1923 পর্যন্ত এই কারাগারে একটি নির্জন কক্ষে বন্দি করে রাখা হয়েছিল। হুগলি জেলে বন্দি থাকাকালীন তিনি কয়েকটি দেশাত্মবোধক কবিতা লিখেছিলেন। হুগলি জেলে থাকার সময় সেখানকার বন্দীদের উপর নজরুলের প্রভাব পড়তে শুরু করায় তাকে বহরমপুর জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই টোটোওয়ালাদের বলছিলাম আর্মেনিয়ান চার্চ দেখাতে, তারা কোনোদিন সেটা দেখেনি। তারপর অনেক স্থানীয় লোকেদের সাহায্যে এলাম চার্চের গেটে, কিন্তু গেট বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পর গার্ড এসে জানালো যে প্রতি বছর 6 জানুয়ারি আর্মেনিয়ান ক্রিসমাসের পরের রবিবারে গির্জাটি খোলা থাকে। 1695 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীনতম এই আর্মেনিয়ান চার্চটি ভিতর থেকে দেখতে পেলাম না। সবার শেষে আমরা এলাম হুগলি নদীর ধারে ষণ্ডেশ্বর তলায়। মূল ষণ্ডেশ্বর মন্দির, যাকে ষাঁড়ের দেবতা বলা হয়, 16 শতকে দিগম্বর হালদার দ্বারা প্রতিষ্ঠিত। স্থানীয়রা বলেন যে মূল মন্দিরটি নদী গর্ভে চলে যাওয়ায় আবার করে নতুন মন্দির তৈরি করে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়। আমরা দেখলাম যে মন্দিরটির সংস্কারের কাজ চলছে। তুমি বা মা কেউ একজন গিয়ে 101 টাকা দাও এখানে। ওই সকালের টাকাটা তোমার দিয়ে নিই, 100 দেবো। কয়েন দিয়েছো কেন? ষণ্ডেশ্বর মন্দিরের উল্টো দিকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির দর্শন করে আমরা আজকের চুঁচুড়া সফর শেষ করলাম। হ্যাঁ, ওই ঠাকুর মশাইকে দেবে, উনি পুজো দিয়ে দেবে, কাশ্যপ গোত্র বলে দেবে। ওই যে ভেতরে রয়েছেন, সুন্দর করে দেখতে, নীল ধুতি পরা।